Hello everyone. Today we are going to discuss Semester 5 Electrical and Electronics Engineering with Dr. Nil. This subject is the backbone of electrical and electronics engineering and helps students connect theory with real-world electronics. That was a fascinating insight, Dr. Nil. Yeah. We'll continue exploring these key ideas in our next episode on practical circuit analysis. আমরা তো রোজকার জীবনে এই ফিচারগুলো ব্যবহার করি, তাই না? কিন্তু এর পেছনের ম্যাজিকটা কি? সত্যি বলতে এটা কোনো ম্যাজিক নয়, এটা হলো নিখুঁত ইঞ্জিনিয়ারিং। আজকের আলোচনার শেষে এই রহস্যের চাবিকাঠিটা কিন্তু আমাদের হাতে চলে আসবে। ঠিক আছে, তাহলে চলুন সবার আগে স্ট্যাকের দুনিয়ায় ঢোকা যাক। এর কাজটা বোঝার জন্য সবথেকে ভালো উপায় হলো আমাদের খুব চেনা একটা দৃশ্য কল্পনা করা। একবার ভাবুন তো, কোনো বিয়েবাড়িতে রাখা প্লেটের একটা উঁচু পাইল বা স্তূপের কথা। যখন ক্যাটেরার একটা নতুন পরিষ্কার প্লেট আনে, সেটা কোথায় রাখে? একদম সবার উপরে। আর যখন কোনো অতিথি একটা প্লেট তোলেন, তিনি কোনটা তোলেন? সেই সবার উপরের প্লেটটাই তো। ব্যাস, এটাই হলো স্ট্যাকের মূল ধারণা। এই পদ্ধতিটাকেই টেকনিক্যাল ভাষায় বলা হয় লাইফো, মানে লাস্ট ইন ফার্স্ট আউট। সোজা কথায়, যে প্লেটটা সবার শেষে রাখা হয়েছিল সেটাই সবার আগে উঠবে। প্রোগ্রামিংয়ে জগতেও ঠিক তাই, যে ডেটা আইটেমটা সবার শেষে যোগ করা হয় সেটাকেই প্রথম ব্যবহার বা রিমুভ করা হয়। এই লাইফো নিয়মটাকে কাজে লাগানোর জন্য দুটো মেইন অপারেশন আছে। প্রথমটা হলো পুশ, যার মানে হলো স্তূপের ওপরে একটা নতুন প্লেট রাখা বা স্ট্যাকে একটা নতুন ডেটা যোগ করা। আর দ্বিতীয়টা হলো পপ, মানে ওপরের প্লেটটা তুলে নেয়া বা স্ট্যাক থেকে একদম টপের ডেটাটা বের করে আনা। খুবই সহজ, তাই না? তাহলে একবার মনে করার চেষ্টা করা যাক তো, স্ট্যাকের এই পুরো ব্যাপারটার পেছনের মূল নীতিটার নাম কি ছিল? একদম ঠিক, লাইফো বা লাস্ট ইন ফার্স্ট আউট। চলুন এবার স্ট্যাকের একটা অসাধারণ অ্যাপ্লিকেশন দেখি। আমরা যে ম্যাথ এক্সপ্রেশনগুলো সহজে বুঝে ফেলি, কম্পিউটার্স সেগুলো কিভাবে সলভ করে, এর পেছনে কিন্তু স্ট্যাকের একটা বিরাট ভূমিকা আছে। আমরা সাধারণত অঙ্ক লিখি ইনফিক্স নোটেশনে, যেখানে অপারেটর মানে যোগ, বিয়োগ, গুণ এগুলো অপারেন্ডের মাঝে থাকে। যেমন ধরুন a + b * c। আমরা তো ছোটবেলার বডমাস নিয়ম দিয়ে জানি যে এখানে আগে গুণের কাজ হবে, তারপর যোগের। কিন্তু কম্পিউটারের জন্য এই প্রায়োরিটির নিয়ম বোঝাটা একটু ঝামেলার। এই ঝামেলা এড়ানোর জন্য কম্পিউটার পোস্টফিক্স নোটেশন ব্যবহার করতে বেশি ভালোবাসে। এখানে অপারেটরগুলো অপারেন্ডের পরে আসে। এই ফরম্যাটে কোনো কনফিউশন থাকে না, আর কম্পিউটার একটা স্ট্যাক ব্যবহার করে খুব সহজে একটার পর একটা নির্দেশ পালন করে সমাধান বের করে ফেলে। এখন এই স্লাইডটার সবথেকে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক। চলুন খুব ধীরে ধীরে এই কনভার্সনের প্রসেসটা দেখি। প্রথমে আমরা এ স্ক্যান করলাম, এটা একটা অপারেন্ট, তাই এটাকে সরাসরি পোস্টফিক্স স্ট্রিংয়ে পাঠিয়ে দিলাম। অপারেটর স্ট্যাকটা এখন খালি। এরপর এলো প্লাস, এটা একটা অপারেটর, তাই আমরা এটাকে অপারেটর স্ট্যাকে পুশ করলাম। এবার বিকে স্ক্যান করে সোজা স্ট্রিংয়ে পাঠিয়ে দিলাম। এখন দেখুন আসল খেলাটা শুরু। স্টার এসেছে। আমরা স্ট্যাকের টপে থাকা অপারেটরের সাথে এর প্রায়োরিটি তুলনা করি। যেহেতু স্টারের প্রায়োরিটি প্লাসের থেকে বেশি, তাই স্টারকেও স্ট্যাকে পুশ করা হলো। এরপর সিকে স্ট্রিংয়ে পাঠানো হলো। এক্সপ্রেশন স্ক্যান করা শেষ। এবার স্ট্যাক থেকে অপারেটরগুলো এক এক করে পপ করে স্ট্রিংয়ের শেষে যোগ করার পালা। স্ট্যাকের টপে আছে স্টার, তাই প্রথমে স্টার যোগ হলো, তারপর প্লাস। আর দেখুন আমরা আমাদের পোস্টফিক্স এক্সপ্রেশন ABC * পেয়ে গেলাম। তাহলে এবার ভাবা যাক তো, এই পুরো জটিল কনভার্সনের কাজটা কোন ডেটা স্ট্রাকচারের সাহায্য ছাড়া প্রায় অসম্ভব ছিল? হ্যাঁ, স্ট্যাক। দেখলেন তো এর পাওয়ার? স্ট্যাকের আইডিয়াটা পরিষ্কার হয়ে গেলে চলুন এবার আমাদের দ্বিতীয় ডেটা স্ট্রাকচার মানে কিউ এর দিকে এগোনো যাক। এই নিয়মটাও কিন্তু আমাদের রোজকার জীবনের একটা খুব চেনা ঘটনার মতোই। ভাবুন, একটা ব্লকবাস্টার সিনেমার টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। যে ব্যক্তি লাইনের সবার আগে এসে দাঁড়িয়েছে, সেই তো সবার আগে টিকিট পেয়ে হলে ঢুকবে, ঠিক কিনা? এটাই হলো কিউয়ের একেবারে মূল ভিত্তি। এই নীতিটাকে বলা হয় ফিফো বা ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে যে প্রথমে আসবে তার কাজ আগে হবে। এটা কিন্তু স্ট্যাকের লাইফো নীতির ঠিক উল্টো। কিউয়ের দুটো প্রধান অপারেশন হল এনকিউ আর ডিকিউ।
এনকিউ মানে হলো লাইনের শেষে এসে দাঁড়ানো বা কিউয়ের পিছনে একটা নতুন ডেটা যোগ করা, আর ডিকিউ মানে হলো লাইনের সামনে দাঁড়ানো ব্যক্তির টিকিট পেয়ে বেরিয়ে যাওয়া বা কিউয়ের শুরু থেকে একটা ডেটা বের করে আনা। চলুন এক নজরে স্ট্যাক আর কিউয়ের পার্থক্যটা দেখে নিই। স্ট্যাক কাজ করে লিফো নীতিতে, যার উদাহরণ হলো প্লেটের স্তূপ, আর অপারেশনগুলো হলো পুশ ও পপ। অন্যদিকে কিউ কাজ করে এফআইএফও নীতিতে, যার সবচেয়ে ভালো উদাহরণ টিকিটের লাইন, আর এর অপারেশনগুলো হলো এনকিউ ও ডিকিউ। এই স্লাইডটা দুটো কনসেপ্টকে পাশাপাশি রেখে বুঝতে খুব সাহায্য করবে। আশা করি এবার উত্তরটা সবার কাছে জলের মতো সোজা। যদি স্ট্যাক হয় লাইফও, তাহলে কিউ হলো, একটু ভাবুন, ফার্স্ট ইন ফার্স্ট আউট। সাধারণ কিউ ছাড়াও কিছু স্পেশাল টাইপের কিউ আছে, যেগুলো আরও জটিল আর নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য তৈরি হয়েছে। চলুন সংক্ষেপে দুটো দেখে নেওয়া যাক। প্রথমটা হলো সার্কুলার কিউ। ভাবুন একটা জাপানি রেস্তোরাঁর কনভেয় বেল্টের কথা, যেখানে সুশির প্লেটগুলো চক্রাকারে ঘুরতেই থাকে। ঠিক সেভাবেই সার্কুলার কিউ মেমোরির খালি হয়ে যাওয়া জায়গাকে নষ্ট হতে দেয় না, সেটাকে আবার ব্যবহার করে। এর ফলে মেমোরি ম্যানেজমেন্ট অনেক বেশি এফিশিয়েন্ট হয়, যা ডেটা বাফারিং বা ট্রাফিক লাইট সিস্টেমে খুব কাজে দেয়। দ্বিতীয়টা হলো প্রায়োরিটি কিউ। এর সবচেয়ে ভালো উদাহরণ হলো হাসপাতালের এমার্জেন্সি বিভাগ। এখানে যে রোগী আগে এসেছেন তার চিকিৎসা আগে হবে এমন কোনো কথা নেই। যার অবস্থা বেশি ক্রিটিক্যাল তার চিকিৎসা আগে হয়। প্রায়োরিটি কিউও ঠিক এভাবেই কাজ করে। অপারেটিং সিস্টেমে কোন প্রসেসটা আগে চলবে তা ঠিক করার মতো গুরুত্বপূর্ণ কাজে এটা ব্যবহার করা হয়। তাহলে এইমাত্র আলোচনা করা দুটো বিশেষ ধরনের কিউয়ের নাম কি ছিল? সার্কুলার কিউ এবং প্রায়োরিটি কিউ। এখন আসল প্রশ্ন হল, এই সব থিওরি শিখে আমাদের লাভটা কি? সত্যি বলতে, প্রতিদিন আমরা যে টেকনোলজি ব্যবহার করি তার শিরা উপশিরায় এই কনসেপ্টগুলোই কিন্তু রক্তপ্রবাহের মতো কাজ করছে। মনে আছে, শুরুতে আমরা আনডু ফিচার বা ব্রাউজারের ব্যাক বাটনের কথা বলেছিলাম? ওগুলো চলে স্ট্যাকের শক্তিতে। অন্যদিকে যখন আমরা একসাথে কয়েকটা ডকুমেন্ট প্রিন্ট করতে দিই, তখন প্রিন্টার যে একটা লাইনে কাজগুলো সাজিয়ে নেয় বা আমাদের অপারেটিং সিস্টেম যেভাবে বিভিন্ন কাজ একসাথে সামলায়, সেগুলো কিন্তু কিউ দিয়ে ম্যানেজ হয়। সুতরাং এগুলো শুধু বইয়ের পাতায় থাকা কোনো থিওরি নয়, এগুলোই হলো রিয়েল লাইফ টেকনোলজির ভিত্তি। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? দেখুন, এই স্ট্যাক আর কিউ এগুলো হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের একেবারে আ ক খ। এগুলোকে ঠিকমতো না বুঝলে হয়তো কোড লেখাই যাবে, কিন্তু একটা এফিশিয়েন্ট, অপটিমাইজড আর পাওয়ারফুল অ্যাপ্লিকেশন বানানো সেটা বেশ কঠিন। ভবিষ্যতের এআই হোক বা ক্লাউড কম্পিউটিং, সবকিছুর একদম গভীরে কিন্তু এই ফান্ডামেন্টাল জিনিসগুলোই আছে। তাই প্রশ্নটা হলো, এই ভিতটাকে মজবুত না করে আমরা কি সত্যি সত্যি ইনোভেশনের চূড়ায় পৌঁছাতে পারব?